অর্জুন তার স্ত্রী মেঘার সাথে গ্রাম থেকে শহরে আসে। গ্রামে অর্জুনের একটা ছোট সবজি কচুরির ঠেলা ছিল, কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া আর তাদের দারিদ্রতার জন্য অর্জুন তার বউ মেঘার সাথে শহরে গিয়ে আলু কচুরি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তার এক আত্মীয়ের সাহায্যে তারা শহরে চলে আসে। শহরে আসা মাত্রই মেঘা অর্জুনকে বলে, শুনছো, আমরা শহরে চলে এলাম ঠিকই, কিন্তু তোমার কি মনে হয় যে এখানে আমরা আমাদের আলু কচুরি বিক্রির ব্যবসা করতে পারবো? চারদিকে একবার চোখ বুলিয়ে দেখো তুমি। এখানে খাবারের তো কোনো অভাব নেই, নানান রকমের খাবার বিক্রি হচ্ছে এখানে। এই অবস্থায় আমাদের গরিবদের হাতের তৈরি আলু কচুরি কেউ কেন খাবে? সবে তো কাজ শুরু হলো মেঘা, তুমি এখনই হার মেনে নিলে? দেখো সবকিছু ভালো হবে। এই সব কথা হওয়ার পর অর্জুন আর মেঘা দুজনেই তারা কোথায় থাকবে সেই জায়গা খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজি আর ঘোরাঘুরির পর তারা অবশেষে কুন্তি নামের এক মহিলার বাড়িতে আসে। সেখানে তাদের ভাড়া ঘরের ব্যবস্থা হয়ে যায়। কুন্তি ওদেরকে ঘর দেখিয়ে সবটা বুঝিয়ে বলে, ভালোভাবে থেকো, আর এখানে কিন্তু একটু জলের সমস্যা আছে, তাই খাবার জল, রান্নার জল, স্নানের জল, ঘর পরিষ্কার, কাপড় কাচা, বাসন মাজা সব জল ভরে রেখো। ঠিক আছে, যেমনটা বলবেন। আচ্ছা, তোমরা গ্রাম ছেড়ে শহরে কেন এলে? নিজেদের ব্যবসা করার জন্য। আমি আর আমার স্বামী গ্রামে আলু কচুরি বিক্রি করতাম, কিন্তু তাতে না সংসার চলতো না জানেন দিদি। সেই জন্য আমরা এখন শহরেই ব্যবসা করতে চাই। যাক, চলো ঠিক আছে, ভগবান তোমাদের সফলতা এনে দিন। কিছুদিনের মধ্যেই অর্জুন তার বাড়ির কাছের একটি বাজারে আলু কচুরি বিক্রি করা শুরু করে দেয়, যেখানে আগে থেকেই ফাস্ট ফুডের অনেক দোকান ছিল। এই অবস্থায় অর্জুনের থেকে আলু কচুরি খাওয়ার জন্য অল্প কয়েকজন লোকই আসতো। অর্জুন যতটা মাল তৈরি করত তার অর্ধেকটাই বিক্রি হতো। এই দেখে অর্জুন বিরক্ত হয়ে তার বউকে বলে, মেঘা, কিচ্ছু মাথায় ঢুকছে না। এখানকার লোকজন সবাই ফাস্ট ফুড খায় এত যে মনে হচ্ছে এখানে কেউ আলু কচুরি খায়ই না। হ্যাঁ গো, যদি আলু কচুরি বিক্রি না হয় তাহলে আমরা কি করব? ঘর ভাড়াও তো দিতে হবে। মেঘা, এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে লোকজন আলু কচুরি খায়, আর সস্তায় দিলে আমাদের আলু কচুরি খাবেও। এরকম জায়গা আমরা কোথায় পাবো? আচ্ছা শোনো, আমরা রেল স্টেশনে আলু কচুরি বিক্রি করা শুরু করি না গো? এমনিতেও রেল স্টেশনে সব রকমের দোকান থাকে, ধনী বড়লোক সব রকমের লোক আসে। ওখানে তো সবাই বড়লোক তা তো নয়, বলো? ওখানে আমাদের আলু কচুরির ব্যবসা ভালো চলবে, দেখো। তুমি ঠিক বলেছ মেঘা, আমাদের মনে হয় স্টেশনে গিয়েই আলু কচুরি বিক্রি করা উচিত। কিন্তু স্টেশনে আলু কচুরির দোকান দিতে হলে আমাদের কারোর সাহায্যের প্রয়োজন। অর্জুন আর মেঘা এত কথা বলছে, তখনই কুন্তি সেখানে আসে আর তাদের কথা শুনে বলে, আরে চিন্তা কেন করছো? আমি আছি তো, আমি তোমাদের সাহায্য করব। আমার স্বামীর সাথে স্টেশন মাস্টারের ভালো পরিচয় আছে, ও তোমাদেরকে ঠেলা নিয়ে বসতে ওখানে সাহায্য করবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। কুন্তি সেখান থেকে চলে যায় আর পরের দিনই তার স্বামীর সাথে অর্জুন আর মেঘার বিষয়ে কথা বলে। কুন্তির স্বামী স্টেশন মাস্টারের সাথে কথা বলে আর অর্জুন যাতে শহরের রেল স্টেশনে তার ছোট্ট ঠেলা গাড়িটা নিয়ে বসতে পারে তার ব্যবস্থা করে দেয়। স্টেশন জুড়ে অর্জুনের আলু কচুরির গন্ধ ছড়িয়ে পড়ল, আর এই গন্ধের টানে নিত্যযাত্রীরা অর্জুনের দোকান থেকে আলু কচুরি খাওয়া শুরু করলো। এরকমই একদিন স্টেশনে কাজ করে বীরজু নামের এক কুলি অর্জুনের কাছে যায় আর বলে, আরে কেমন আছো অর্জুন দা? আমি একদম ভালো আছি রে, তুই কেমন আছিস? আমিও একদম ভালো আছি। দাও দেখি এক প্লেট আলু কচুরি খাই। এই নে, খেয়ে দেখ। সত্যি বলছি অর্জুন দা, তোমার হাতের আলু কচুরি না একেবারে মুখে লেগে থাকে, সত্যি বলছি। আর তাছাড়া তুমি দামও এত কম নাও, তা না হলে তো আমাদের খাবার খেতে অন্য কোনো দোকানে আবার দৌড়তে হতো। আর বোঝই তো, রোজগার পাতিও এত নেই যে খাওয়া দাওয়ার পিছনে এত খরচা করব। কিন্তু এই স্টেশনে জবে থেকে তুমি আলু কচুরি বিক্রি শুরু করেছো, একদিকে আমাদের পয়সা পাচ্ছে, ওদিকে পেট ভরে খাবারও জুটছে। ধন্যবাদ। তুই পেট ভরে খাবি, লজ্জা করবি না কিন্তু। এইভাবেই বীরজু অর্জুনের সাথে কথা বলতে বলতে আলু কচুরি খেতে থাকে, তারপর নিজের কাজে বেরিয়ে পড়ে। দিন কাটতে থাকে, আর যে যাত্রীরা রোজই শহরে যাতায়াত করত তারা তো অর্জুনের আলু কচুরির পার্মানেন্ট গ্রাহক হয়ে গিয়েছিল। আর এমন কোনো দিন ছিল না যেদিন তারা অর্জুনের হাতের তৈরি আলু কচুরি না খেয়ে ফিরেছে। এমনই একদিন অর্জুন তার ঠেলা গাড়িতে করে সবে আলু কচুরি বিক্রি করবে, তখন মোহন নামের এক ধনী ব্যক্তি হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে যেই অর্জুনের ছোট্ট ঠেলার সামনে দিয়ে যাচ্ছিল, তখন তার ব্যাগে ধাক্কা লেগে মোহনের সব জিনিস নিচে পড়ে যায়। তার অনেক ক্ষতি হয়ে যায়।
তখন মোহন বলে, তুমি যদি খাবারই বেচবে তাহলে অন্য কোথাও গিয়ে বেচকে যাও। স্টেশনে প্ল্যাটফর্মের মাঝখানে এইভাবে ব্যবসা করা যায় নাকি? আমার ব্যাগ, আমার সমস্ত জামা কাপড় সব তুমি নোংরা করে দিলে। সাহেব, এ আপনি কি বলছেন? আমি তো আমার নিজের জায়গাতেই ছিলাম, বরং আপনার জন্যই আমার অনেক ক্ষতি হলো। তোমার তো দেখছি যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি জানো আমি কে? এই শহরের সব থেকে ধনী মানুষদের মধ্যে আমি একজন, আর তুমি কিনা আমাকে দোষ দিচ্ছ। সাহেব, আমাকে মিথ্যে দোষ দিচ্ছেন। দোষ তো আপনারই। আপনার দেখে চলা উচিত ছিল। এখন আমি গ্রাহকদের আলু কচুরি দেব কি করে? আপনার জন্য দেখুন আমার কত মাল নষ্ট হলো। আপনি এর ক্ষতিপূরণ দিন। অর্জুনের কথা শুনে মোহন খুব রেগে যায় আর সে অর্জুনকে ঠাস করে একটা চড় মেরে দেয়। সেই সাথে স্টেশন মাস্টারের কাছে গিয়ে অর্জুনের নামে কমপ্লেন করে দেয়। মোহন বড়লোক বলে স্টেশন মাস্টারকে তার কথা শুনতে হয়, আর পরের দিন থেকে স্টেশন মাস্টার অর্জুনকে রেল স্টেশনে ঠেলা নিয়ে বসতে মানা করে দেয়। এই সমস্ত কথা যখন মেঘা জানতে পারে তখন সে বলে, শহরের লোকেরা কি অদ্ভুত গো, নিজের দোষ স্বীকার করে না। আর তুমি তো তোমার নিজের অধিকারের টাকাই চেয়েছিলে, তুমি তো আর এমনি এমনি ওনার কাছে টাকা চাওনি। এবার আমরা স্বামী স্ত্রী কি করি বলো তো? কিচ্ছু বুঝতে পারছি না মেঘা, এখন আমি কি করব? কত কষ্ট করে আলু কচুরির ব্যবসাটা শুরু করলাম, এবার না জানি কি হবে। একদিকে যেমন গরিব অর্জুন তার আলু কচুরির ঠেলা নিয়ে বসতে পারছিল না বলে চিন্তায় পড়ে গিয়েছিল, ওদিকে স্টেশনে গ্রাহকরা অর্জুন আসছে না দেখে তারাও ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ তাদের যে অভ্যেস হয়ে গিয়েছিল অর্জুনের দোকান থেকে আলু কচুরি খাওয়ার। এবার এত লোক স্টেশনে ট্রেনের বিষয়ে যতটা না জিজ্ঞাসা করছিল, তার থেকেও বেশি অর্জুনের বিষয়ে জিজ্ঞাসা করছিল। এইরকমই একদিন বিরজু স্টেশন মাস্টারের কাছে যায় আর বলে, মাস্টার মশাই, আমরা সবাই জানি যে সেদিন কিন্তু অর্জুনের কোনো দোষ ছিল না, কিন্তু তাও আপনি মোহন সাহেবের কথা শুনে ওর ব্যবসাটা বন্ধ করে দিলেন। আপনার মনে হয় না যে আপনি খুব বড় ভুল করেছেন? একজন গরিব মানুষের ভাত কাপড় জোটানোর রাস্তাটা আপনি বন্ধ করেছেন। আমি তো বলবো অর্জুনকে আবার আপনি ডেকে আনুন। জানেনই তো আমাদের এই স্টেশনে শুধু রেলযাত্রী নয়, ওর দোকান থেকে খাবার খেতেও লোক আসতো। বিরজুর কথা শুনে স্টেশন মাস্টার সম্মত হন আর বিরজুকে বলে অর্জুনকে ডেকে নিয়ে আসতে। এরপর বিরজু অর্জুনের বাড়িতে যায় আর তাকে সব কথা বলে। সব শুনে অর্জুন বিরজুকে জড়িয়ে ধরে আর বলে, তোকে অসংখ্য ধন্যবাদ বন্ধু, তুই গিয়ে আমার জন্য স্টেশন মাস্টারের সাথে কথা বলেছিস। ভাবতেও পারিনি যে স্টেশন মাস্টার আমাকে আবার স্টেশনে বসে আলু কচুরির ব্যবসাটা করতে দেবেন। কি যে বলো দাদা, একজন গরিবই আর একজন গরিবের দুঃখ বুঝতে পারে। আমি খুব ভালো মতন জানি যে এই বড় লোকদের শহরে আমাদের মতন গরিব লোকেদের পেট ভরে খাওয়াও মুশকিল। এই বলে বিরজু সেখান থেকে চলে যায় আর পরের দিন থেকে অর্জুন আবার স্টেশনে আলু কচুরি বিক্রি করা শুরু করে দেয়। অর্জুনকে আবার স্টেশনে আলু কচুরি বিক্রি করা শুরু করতে দেখে যাত্রীরা খুব খুশি হয়। এমনই একদিন মোহন যখন কাজ করে ফিরছিল, তখন সে কিভাবে কে জানে ভুল করে মোবাইলটা ট্রেনেই ফেলে আসে। তার ভীষণ খিদেও পেয়েছিল। সে যখন পকেটে হাত ঢুকিয়ে দেখতে যায় যে তার কাছে ক টাকা আছে, দেখে মাত্র 20 টাকা আছে। এই দেখে সে বলে, আমি যদি এক্ষুনি কিছু মুখে না দিই তাহলে এখনই আমি অজ্ঞান হয়ে যাব, আর আমার সুগার লেভেলও ঝপ করে অনেক নিচে নেমে যাবে। আমাকে এক্ষুনি যা হোক কিছু খেতেই হবে। কিন্তু আমি খাবোটা কি? এই কটা টাকায় আমি কি বা খাবার কিনতে পারবো যা খেয়ে আমি একটু সুস্থ বোধ করব? তখন মোহনের নজর পড়ে অর্জুনের ঠেলার দিকে। মোহনকে দেখে অর্জুন চিনতে পেরে যায়। মোহন অর্জুনের থেকে 1 প্লেট আলু কচুরি নেয় আর তাড়াতাড়ি খেতে শুরু করে। এরপর সে ব্যাগ থেকে সুগারের ওষুধ বের করে খেয়ে নেয়। এবার সে একটু সুস্থ বোধ করে। তখন মোহন অর্জুনকে বলে, আমাকে ক্ষমা করে দিও, সেদিন তোমার সঙ্গে আমি খুব দুর্ব্যবহার করেছি। দোষ আমার ছিল, তাও আমি জেনে শুনে তোমার নামে দোষ দিয়েছিলাম। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যে কম টাকাতেও যদি খাবার পাওয়া যায় তাহলে কত মানুষের উপকার হয়। কোনো ব্যাপার না সাহেব, আপনি আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক বড় কথা। আপনাকে আর আলু কচুরি দেব? অর্জুনের কথা শুনে মোহন হ্যাঁ বলে মাথা নাড়ায়। অর্জুন আরো 1 প্লেট আলু কচুরি মোহনকে খেতে দেয়। আর এভাবেই গরিব অর্জুনের রেল স্টেশনে আলু কচুরি বিক্রির ব্যবসা সুন্দরভাবে চলতে থাকে। মিরপুর নামের এক গ্রামে মনোজ নামের এক ব্যক্তি চিলি পটেটো বিক্রি করত। এর আগে মনোজ বেশ কয়েকদিন শহরের একটি হোটেলে কাজ করত। শহরের তার সেই চাকরিটা চলে যাওয়ার পর গ্রামে এসে একটা ঠেলায় করে চিলি পটেটো বেচা শুরু করলো। প্রত্যেকদিন ঠেলায় করে চিলি পটেটো বিক্রি করতে করতে জোরে জোরে সে বলতো,
আসুন আসুন, মনোজের স্পেশাল হানি চিলি পটেটো খেয়ে যান। আসুন আসুন, সবাই আসুন, এরকমটা কোথাও পাবেন না। দাদা, এক প্লেট চিলি পটেটো কত করে নিচ্ছ? ওই যে দাদা, দাম সামনের বোর্ডেই লেখা আছে, এক প্লেট চিলি পটেটো মাত্র 50 টাকা। আচ্ছা, তাহলে তো ঠিকই আছে, এক প্লেট বানিয়ে দাও হানি চিলি পটেটো। রোজ সকালে তাড়াতাড়ি উঠে সে বাজার থেকে টাটকা শাকসবজি কিনে আনে আর তারপর বাড়িতে এসে নুডলস আলু ফ্রাই করে, সেই সাথে চিলি পটেটোর জন্য নিজের হাতে মশলা আর চাটনি তৈরি করে। সেই জন্য তার তৈরি চিলি পটেটো এত সুস্বাদু হয় খেতে। মনোজদা, তোমার হানি চিলি পটেটোর কোনো তুলনা হয় না। এটা তুমি এমন কি দিয়ে বানাও বলো তো? দাদা, আমি নিজের হাতে চিলি পটেটোর জন্য মশলা আর চাটনিগুলো বানাই, তাজা সবজি ব্যবহার করি। জিনিসপত্র এক নম্বর হলে চিলি পটেটোর স্বাদ তো ভালো হবেই, তাই না? হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো। মনোজের চিলি পটেটো এত ফেমাস ছিল যে সে ঠেলা নিয়ে বসা মাত্রই চিলি পটেটো খাওয়ার লোকে লাইন লেগে যেত। সে বসতে না বসতেই চিলি পটেটো শেষ। ও দাদা, এক প্লেট চিলি পটেটো দিন না। কোত্থেকে দেবো দাদা, চিলি পটেটো সব শেষ হয়ে গেল। ওহ, আজ তোমার চিলি পটেটো খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, একটু বেশি করে বানিয়ে আনতে পারো না? দাদা, চিলি পটেটো খেতে যখন এত ইচ্ছা করছে, আপনি উল্টো দিকের দোকান থেকে খেয়ে নিন না। আরে না না না, চিলি পটেটো বানাতে ও পারে নাকি? জিনিসও ভালো না, স্বাদও না। ওর বানানো চিলি পটেটো খাবোই না। মনোজের গ্রাহক ঠিকই বলতো, গুলাবও ছিল মিছরির ছুরি। গ্রাহকদের মিষ্টি কথায় ফাঁসাতো, তারপর গ্রাহকদের চিলি পটেটোর নামে বাজারের সস্তা আলু মশলা আর চাটনি মিশিয়ে দিয়ে দিত। ওর দোকানের চিলি পটেটোর দামও মনোজের থেকে অনেক কম ছিল, এই জন্য কয়েকজন গ্রাহকও আসতো। দিদি, মনোজ তো চিলি পটেটোর দাম 50 টাকা নেয়, তাহলে তুমি 40 টাকায় দাও কি করে? তুমি কি আমাদের খারাপ জিনিস খাও নাকি বলো তো? আরে না না দাদা, আমার চিলি পটেটো তো একদম টাটকা সবজি আর ভালো মশলা দিয়ে করা। হ্যাঁ, আমি ওই মনোজের মতো অত লোভী নই, সেই জন্য আমি একটু কমেই দিই। এই শুনে গ্রাহকের খুব ভালো লাগে আর গুলাবও মনে মনে মনোজ আর গ্রাহককে নিয়ে হাসতে থাকে। মা গো মা, যতদিন এই সংসারে এরকম মূর্খ লোকজন থাকবে, আমার কাজ তো যেন চলতেই থাকবে। সেদিনের পর থেকে মনোজ আরো বেশি করে চিলি পটেটো বানিয়ে আনতে লাগলো। সেই সাথে তা যেন পরিষ্কার পরিচ্ছন্ন আর সুস্বাদু হয় সে খেয়াল রাখতো। তাই ও ঠেলা নিয়ে বসতে না বসতেই গ্রাহকরা ভিড় করে দাঁড়াতো। সন্ধে হওয়ার আগেই তার সব মাল বিক্রি হয়ে যেত। মনোজ ভালো বিক্রি বাট্টা করে বাড়ি ফিরতো। মনোজের বাড়িতে ছিল তার স্ত্রী এবং তার এক সন্তান পিঙ্কু, যে ছিল অসুস্থ, যার চিকিৎসার জন্য মনোজ টাকা জোগাড় করছিল। তার স্ত্রী বলে, ও মা, আজকে তো অনেক টাকা রোজগার করেছো। হ্যাঁ গো, শুনছো, তুমি ভুলভাল কিছু করছো না তো? তুমি পরিশ্রম করেই টাকা উপার্জন করছো তো? পরিশ্রম আর সততা দিয়ে কামানো এই টাকা, সবাইকে হানি চিলি পটেটো খাইয়ে এই টাকা রোজগার করেছি। এই শুনে হেমা একটু ভাবনায় পড়ে আর তাদের অসুস্থ ছেলে পিঙ্কুর কথা চিন্তা করতে করতে বলে, তাহলে ঠিক আছে, তুমি এভাবে উপার্জন করতে থাকলে পিঙ্কুর ভবিষ্যৎটা সত্যি সুন্দর হবে। আরে হেমা, তুমি কেন চিন্তা করছো? আরে আমি যখন আছি, পিঙ্কুর কিচ্ছু হবে না। দেখো, ঈশ্বরের কৃপায় আমার ব্যবসা খুব ভালো চলছে। কয়েকদিনের মধ্যে পিঙ্কুর চিকিৎসাও করিয়ে ফেলবো। তাহলে ঠিক আছে, তুমি এভাবেই পরিশ্রম করতে থাকো, দেখে নিও তোমার এই চিলি পটেটো সারা গ্রামে বিখ্যাত হবে। কিন্তু মনোজ আর হেমার এই ভালো সময় বেশি দিন থাকলো না। একদিন পিঙ্কু খুব অসুস্থ হলো, ওর ক্যান্সার ধরা পড়লো। এটা মনোজ কাউকে জানালো না। মনোজের উপার্জনের সব টাকা পিঙ্কুর চিকিৎসায় বেরিয়ে যেত। এইরকম অবস্থায় মনোজ আরো টাকা উপার্জনের কথা ভাবলো। কি যে করি আমি? যা টাকা রোজগার করি, পিঙ্কুর চিকিৎসায় সব টাকা চলে যায়। সংসারের খরচ আমি চালাই কি করে? যে করেই হোক আমায় রোজগার আরো বাড়াতে হবে। এই ভেবে মনোজ বেশি উপার্জনের জন্য তার চিলি পটেটোতে বাজারের সস্তা জিনিস ব্যবহার করতে লাগলো। সস্তা আলু, বাজে তেল, সস্তা চাটনি, বাসি সবজি, যতটা পারা যায় সব করলো। আসলের পরিবর্তে নকল জিনিস ব্যবহার করে তার চিলি পটেটোর স্বাদ খারাপ হয়ে যায়। কিন্তু মনোজ দাদা, আজকাল তোমার চিলি পটেটোতে আগের মতন আর স্বাদ নেই। সত্যি কথা বলছি দাদা, তোমার চিলি পটেটোর থেকে এখন উল্টো দিকের দোকানের পটেটোর স্বাদ বেশি। এ কি বলছেন দাদা? আমার চিলি পটেটোর স্বাদ আগের মতোই আছে।
মনোজ তার গ্রাহককে অনেক বোঝায়, তার মন ভোলানোর চেষ্টা করে, কিন্তু গ্রাহক সেখানে আর দাঁড়ালো না। এবার গ্রাহকরা গোলাবর ঠেলার সামনে ভিড় করতে লাগলো। কই গো দিদি, এক প্লেট চিলি পটেটো দাও দেখি। এক প্লেট আমাকেও দিও দিদি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে দিচ্ছি, আর একটু সবুর তো করুন। সেদিনের পর থেকে মনোজ যতটা চিলি পটেটো বানিয়ে আনতো সব রয়ে যেত। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে দাঁড়িয়েই থাকতো, কিন্তু চিলি পটেটো কিনতে কেউ আসতো না। সমস্ত গ্রাহক গুলাবোর ঠেলার সামনে ভিড় করত। মনোজের এই অবস্থা দেখে গুলাবো ভাবলো, যদি আমি চিলি পটেটোর দাম আরেকটু কমিয়ে দিই তাহলে তো এই মনোজ তো গেল, ও তো চিলি পটেটো বিক্রি করা বন্ধই করে দেবে। এই ভেবে গুলাবো তার চিলি পটেটোর দাম আরো কমিয়ে দেয়। সে 40 টাকারটা 30 টাকা করে দেয়। এই দেখে গ্রাহকরা বলে, আরে সে কি দিদি, 40 টাকা যেটার দাম ছিল সেটা এখন 30 টাকা করে দিলে। এটা কিন্তু তুমি খুব ভালো করেছো, এখন আমরা আরো বেশি করে খাবো। হ্যাঁ হ্যাঁ বাবু, ঠিকই বলছেন, আমার গ্রাহক এখন আর 40-এ নয় 30 টাকায় চিলি পটেটো খাবে। মনোজের দোকানে গ্রাহক না আসার জন্য তার উপার্জন বন্ধ হয়ে যায়। আর্থিক দিক থেকে সে আরো দুর্বল হয়ে পড়ে। পিঙ্কুর চিকিৎসা করার জন্য তাকে টাকা অবশেষে ধার নিতে হলো। দেখ বাবা মনোজ, চাইলে তুই আরো টাকা নে, কিন্তু সময় মতো ফিরিয়ে দিস। আপনি একদম চিন্তা করবেন না, আমি সময় মতো টাকা ফিরিয়ে দেবো। ধীরে ধীরে মনোজ ধারে ডুবে যাচ্ছিল। ওদিকে ওর চিলি পটেটো বিক্রি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তার কাছে আসতো মাত্র 1-2 গ্রাহক, সেই জন্য তার উপার্জনই হচ্ছিল না, আর সমস্ত জিনিস নষ্ট হচ্ছিল। একদিন মনোজ প্রায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। তার এই অবস্থা দেখে হিমা বলে, হ্যাঁ গো, কি হয়েছে? তোমাকে আজকে এরকম দেখাচ্ছে কেন? ব্যবসা ঠিকমতো হচ্ছে না বুঝি? কাজকর্মের অবস্থা খুব খারাপ হেমা। সারাদিন আমি গলা ফাটিয়ে চিৎকার করি, কিন্তু কোনো খদ্দের আসে না। সব খাবার নষ্ট হয়ে যায়, তার উপর আমার মাথার উপর এত ঋণের বোঝা। এসব কি বলছো? আমি তো বুঝতেই পারছি না যে তোমার ব্যবসা হঠাৎ এভাবে পড়ে গেল কেন। তুমি ধার নিয়েছো, আমাকে জানাওনি? হেমা জিজ্ঞেস করাতে মনোজ তাকে সবটা বলে দেয়, আর এটাও যে পিঙ্কু এখন ঠিক আছে, কিন্তু ওর চিকিৎসার জন্য সমস্ত টাকা খরচ হয়ে যায়, তাই সে চিলি পটেটোতে ভেজাল মেশাচ্ছে। হেমা এই সব কথা শুনে কাঁদতে শুরু করে। পরিশ্রম করে তুমি যখন ভালোই উপার্জন করছিলে, খাবারে তোমার ভেজাল মেশানোর তাহলে কি দরকার ছিল? এখনো সময় আছে, তুমি আবার আগের মতোই পরিশ্রম করে সৎভাবে কাজ করো, সব ঠিক হয়ে যাবে। হেমার সব কথা শুনে মনোজ নিজের ভুল বুঝতে পারে। এবার সে আবার সেই আগের মতোই আলু ফ্রাই করতে লাগলো। এখন সে টাটকা সবজি ব্যবহার করত, আর টাটকা মশলাও। নিজের হাতে চাটনি তৈরি করে, তারপরে বাজারে গিয়ে গ্রাহকদের জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু অনেক অপেক্ষা করার পরেও একজন গ্রাহকও এলো না। ওদিকে গুলাবোর ঠেলার সামনে গ্রাহকের ভিড় উপচে পড়ছে। এই দেখে মনোজের মন খারাপ হয়ে যায়, আর সে মনে মনে বলে, মনে হচ্ছে কেউ আর আমার থেকে চিলি পটেটো খেতে চায় না। বাবা, এক প্লেট চিলি পটেটো দাও তো, আমার নাতি চিলি পটেটো খেতে খুব ভালোবাসে। দাদু, চিলি পটেটো খেতে আপনি ভালোবাসেন না? চিলি পটেটো খেতে তো আমিও ভীষণ ভালোবাসি। এক কাজ করো বাবা, তুমি 2 প্লেটই দিয়ে দাও আমায়। ওই বৃদ্ধ মানুষটাকে দেখে আরো অনেক গ্রাহক মনোজের ঠেলার সামনে এসে দাঁড়ায়, আর তার চিলি পটেটো খেয়ে সবার খুব ভালো লাগে। বাহ মনোজদা, আবার আগের মতো স্বাদ হয়েছে। তোমার চিলি পটেটো খেয়ে আবার আগের কথা মনে পড়ে গেল। সত্যি বলছি, তোমার হাতে না জাদু আছে। এইভাবেই মনোজের চিলি পটেটো গ্রাহকদের আবার ভালো লাগতে শুরু করলো, আর তার ব্যবসায় আবার উন্নতি হতে লাগলো। ওদিকে গুলাবোর দোকানের চিলি পটেটোর দাম কম হওয়া সত্ত্বেও কারোর সেটা খেতে ভালো লাগতো না। অবশেষে গুলাবো চিলি পটেটো বিক্রি করা বন্ধই করে দিল।